বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আশরাফুন নাহার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য আমি কিছু ছবি তুলে ধরছি। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে বেগম রোকেয়া, অপর ছবিটি মাদার তেরেসা এবং রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারা প্রত্যেকেই সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সমাজ থেকে সকল প্রকার কুপ্রথা, কুসংস্কার এবং নারী উন্নয়নের ক্ষেত্রে তারা অবদান রেখেছেন। তাহলে আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে আমরা কিছুটা অনুমান করতে পারছি। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা লার্নিং আউটকাম হিসেবে সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কারের ধারণা বিশ্লেষণ করতে পারবে। বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন এবং এর প্রভাব বর্ণনা করতে পারবে। নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার কর্মকাণ্ড মূল্যায়ন করতে পারবে। আজ আমি তোমাদের সাথে সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের সামাজিক আন্দোলন কি সে সম্পর্কে জানব। চলো তাহলে দেখি সামাজিক আন্দোলন কি। সামাজিক আন্দোলন হচ্ছে এমন এক ধরনের যৌথ প্রচেষ্টা যা সামাজিক অনাচার, অবিচার, কুসংস্কার, গোঁড়ামি, কুপ্রথা প্রভৃতি দূরীকরণের লক্ষ্যে কিংবা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠিত প্রচেষ্টাই মূলত সামাজিক আন্দোলন। জনমত সৃষ্টির মাধ্যমে জনগণকে সোচ্চার করে এই আন্দোলন পরিচালিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক আন্দোলন হচ্ছে সমাজের বিভিন্ন অবিচার, কুসংস্কার, কুপ্রথা এবং গোঁড়ামি দূর করার জন্য পরিচালিত যে আন্দোলনকে সামাজিক আন্দোলন বলে। সামাজিক আন্দোলনের অন্যতম উদাহরণ যদি আমরা বলি তা হচ্ছে সতীদাহ প্রথা রোধ, হিন্দু বিধবা বিবাহ প্রচলন এবং নারী ও শিশু নির্যাতন দমনের জন্য নারী নিরাপত্তামূলক বিভিন্ন আইনের প্রণয়ন। সমাজ সংস্কার কি? আমরা কিছুক্ষণ আগেই সামাজিক আন্দোলন সম্পর্কে ধারণা লাভ করেছি। তাহলে এসো দেখে নেই সমাজ সংস্কার বলতে কি বোঝায়। মূলত সংস্কার শব্দটির অর্থ পরিবর্তন, সংশোধন, শুদ্ধিকরণ ইত্যাদি। সাধারণত সমাজ সংস্কার বলতে সমাজের ক্ষতিকর ও অবাঞ্ছিত অবস্থা দূর করে সমাজের গঠনমূলক পরিবর্তন বা সংশোধনকে বোঝায়। অর্থাৎ সমাজে প্রচলিত কুপ্রথা, রীতিনীতি, আচার অনুষ্ঠান দূর করার লক্ষ্যে যে আন্দোলন পরিচালিত হয় সেই আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে সমাজ সংস্কার। আইনগত সমর্থন ব্যতীত সমাজ সংস্কার বেশিদিন স্থায়ী হয় না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে সতীদাহ প্রথা আইন, যা 1829 সালে প্রণীত হয়েছে। আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বীদের একটি কুপ্রথা ছিল সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় এই প্রথা দূর করার ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সমাজ সংস্কারের মাধ্যমে এই প্রথা দূর করার চেষ্টা করেছেন। যদি 1829 সালে এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন প্রণীত না হতো তাহলে আজও এই কুপ্রথা সমাজে প্রচলিত হতো। তাই বলা হয় যে আইনগত সমর্থনই সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এছাড়াও অন্যান্য উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1856 সালে হিন্দু বিবাহ আইন এবং বাল্যবিবাহ, নারী শিক্ষার প্রবর্তন, আলিগড় আন্দোলন, ফরাইজি আন্দোলন প্রভৃতি সমাজ সংস্কারের উদাহরণ। আমরা এতক্ষণ সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কারের ধারণা কিছুটা হলেও পেয়েছি। তাহলে সমাজ সংস্কারের লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে? সংজ্ঞার আলোকে আমরা অবশ্যই বলতে পারি যে প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে ক্ষতিকর প্রথা দূর করে সমাজের সার্বিক কল্যাণ সাধন করা, সমাজ কাঠামোর গঠনমূলক পরিবর্তন সাধন করা, সমাজের বঞ্চিত, শোষিত, অবহেলিত ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, সামাজিক অবিচার ও বৈষম্য বিলোপ সাধন করা, সামাজিক উন্নতি অগ্রগতিকে ত্বরান্বিত করা, সমাজস্থ সকল মানুষের কল্যাণ সাধন করা এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে সমাজের কুপ্রথা বা ত্রুটিসমূহ দূর করাই হচ্ছে সমাজ সংস্কারের লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের অগ্রযাত্রায় স্থান কাল পাত্রভেদে পৃথিবীর প্রতিটি জাতি বা সমাজের যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বা মনীষীর আবির্ভাব ঘটেছে, তারা তাদের ইতিবাচক কাজ এবং মানবতাবোধ দিয়ে আমাদেরকে আজকের এই সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন। তেমনি একজন সমাজ সংস্কারক হচ্ছেন রাজা রামমোহন রায়। ভারতীয় উপমহাদেশের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের নাম অগ্রগণ্য। কুসংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজের ধর্মের নামে যে প্রচলিত কুপ্রথা ছিল তা মূলোৎপাটন করার ব্যাপারে রাজা রামমোহন রায়ের অবদান অতুলনীয়। তিনি 1772 সালের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি আরবি ও ফার্সি ভাষায় তুহফাত উল মুওয়াহিদ্দিন এবং মানজারাতুল আদিয়ান নামক গ্রন্থে তিনি একেশ্বরবাদী ধর্মীয় মতবাদের ব্যাখ্যা করেন। সমাজের মানুষের কল্যাণে রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক, ধর্মীয় সংস্কার, শিক্ষাক্ষেত্রে, রাজনৈতিক চেতনা সৃষ্টিতে এবং নাগরিক অধিকার আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ হিসেবে তুফাত উল মুওয়াহিদ্দিন এবং মানজারাতুল আদিয়ান গ্রন্থের রচয়িতা কে, এই প্রশ্নটি আসতে পারে। তোমরা অবশ্যই এই দুটি গ্রন্থের নাম মনে রাখার চেষ্টা করবে। রাজা রামমোহন রায় তার যেই কাজের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তা হচ্ছে সতীদাহ প্রথা রোধ আন্দোলন। সতীদাহ প্রথা কি? চলো শিক্ষার্থীরা আমরা জেনে নেই যে সতীদাহ প্রথা কি। কোনো স্ত্রীলোকের স্বামী যে বয়সে যে কারণে মৃত্যুবরণ করুক না কেন, স্বামীর চিতায় স্বামীর মৃতদেহের সাথে স্ত্রীকে পুড়িয়ে মরতে হতো কিংবা জোর করেই পুরানো হতো। এই সহমরণজনিত প্রথাকেই হিন্দু সমাজের জঘন্যতম সতীদাহ প্রথা বলা হয়। 19 শতকের নবজাগরণের প্রেক্ষিতে রামমোহন রায়ের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্বের প্রচেষ্টায় এই প্রথার বিরুদ্ধে ব্যাপক সংস্কার আন্দোলন শুরু হয়। এই প্রথার বিরুদ্ধে ব্রাহ্ম সমাজের মাধ্যমে ব্যাপক জনমত গড়ে তোলা হয়। অবশেষে ভারতের তৎকালীন বড় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ উচ্ছেদ আইন পাশ করে হিন্দু মহিলাদেরকে এই নিষ্ঠুর কুপ্রথা থেকে রক্ষা করেন। অর্থাৎ সতীদাহ হচ্ছে মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারাকেই মূলত সতীদাহ প্রথা বলে। শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, সতীদাহ প্রথা কি এবং কত সালে সতীদাহ প্রথা রোধ
আইন প্রণীত হয়েছে এবং কে করেছেন? তাহলে তোমরা উত্তরে দিবে 1829 সালে 4 ডিসেম্বর সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয় এবং লর্ড উইলিয়াম বেন্টিক কর্তৃক এই আইন প্রণীত হয়। ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে হিন্দু বিধবা বিবাহ আন্দোলন অন্যতম প্রণেতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষার্থীরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তোমাদের কাছে খুব পরিচিত। তিনি হিন্দু বিধবা মহিলাদের পুনর্বিবাহের জন্য আন্দোলন করেছেন। চলো তাহলে আমরা জেনে নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। তিনি 1820 সালের সেপ্টেম্বরে ভারতের মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার অসাধারণ মেধায় মুগ্ধ হয়ে কলেজের শিক্ষকগণ তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। অসাধারণ মেধার অধিকারী বিদ্যাসাগর ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র, বেদান্ত, কাব্যপ্রীতি শাস্ত্রের ব্যুৎপত্তি লাভ করেন। তৎকালীন ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমাদের নিকট চিরস্মরণীয় হয়ে আছে। বিশেষ করে হিন্দু বিধবা বিবাহ প্রচলন চালু করার জন্য ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন। তখনকার হিন্দু সমাজে বিধবাদের দ্বিতীয় বিবাহ করার কোনো সুযোগ ছিল না, ফলে বিধবারা মানবেতর জীবনযাপন করতেন। এদিকে বাল্যবিবাহের প্রচলন থাকায় অপ্রাপ্ত বয়সে মেয়েরা বিধবা হয়। পরবর্তীতে অন্যের সংসারে এরা গলগ্রহ হয়ে বেঁচে থাকত, এমনকি অনেকে নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1855 সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভায় বিধবা আইন পেশ করা হলে ভারতের সর্বত্র এর পক্ষে বিপক্ষে তীব্র আন্দোলন শুরু হয়। অবশেষে 1856 সালের জুলাই মাসে লর্ড ডালহৌসির সহায়তায় হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় এবং তিনি সরকারকে এই আইন প্রণয়নে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি নিজ পুত্রের সাথে বিধবা বিবাহ দিয়ে হিন্দু সমাজে বিধবা বিবাহকে তিনি বাস্তবায়ন করা শুরু করেছিলেন। আমরা সমাজ সংস্কারের সংজ্ঞায় বলেছি, যে কোনো সংস্কার স্থায়ী হওয়ার জন্য অবশ্যই আইন প্রণীত হতে হবে। তাই হিন্দু বিধবা পুনর্বিবাহ প্রচলনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এমসিকিউর জন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856 সালে লর্ড ডালহৌসির সহায়তায়। বিদ্যাসাগর বাল্যবিবাহ বহুবিবাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে যান। এজন্য তিনি পুস্তক প্রকাশ করেন। হিন্দু সমাজে প্রচলিত বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন সোচ্চার। বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহের দোষ নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়, যা সারা জাগানো প্রবন্ধ বাল্যবিবাহ প্রতিরোধে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা বিস্তার, সমাজসেবা, সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছিল 52টি। তার মধ্যে উল্লেখযোগ্য মেঘদূত, সীতার বনবাস, ভান্তিবিলাস প্রভৃতি। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেয়েছিলেন সাহিত্য, দর্শন, জ্ঞান চর্চার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে। তার প্রকাশিত প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি ফোর্ট উইলিয়াম কলেজে পাঠ্য বই হিসেবে গৃহীত হয়।
সমাজের কুসংস্কার দূরীকরণ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। মানব কল্যাণের জন্য জীবন উৎসর্গিত এই মহান মনীষী 1891 সালে পরলোক গমন করেন। বেগম রোকেয়া। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বেগম রোকেয়া সম্পর্কে জানো। তিনি অবিভক্ত বাংলার অবহেলিত, বঞ্চিত, অজ্ঞ ও সামাজিক অসচেতন নারী সমাজের জাগরণ ও মুক্তির আলোকবর্তিকা হাতে বেগম রোকেয়ার আবির্ভাব। মুসলমান নারীগণ সে সময়ে সামাজিক রক্ষণশীলতা, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও কুপমণ্ডূকতার কারণে গৃহকোণে বদ্ধ জীবনযাপন করতে বাধ্য হতো। সেই সময়ে অবরোধবাসিনী বৃহৎ নারী সমাজের প্রগতি ও জাগরণের মশাল হাতে কাজ শুরু করেন মহিয়সী বেগম রোকেয়া। চলো আমরা সমাজ সংস্কারের ক্ষেত্রে এই মহিয়সী নারী কি ভূমিকা রেখেছে সে সম্পর্কে জানব। 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানায় পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া যখন জন্মন তখন তৎকালীন নারী সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত। পরপুরুষের সামনে যাওয়া, ইংরেজি ও বাংলা ভাষার চর্চা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। বেগম রোকেয়া প্রথম মুসলিম মহিলা যিনি নারী শিক্ষার বিস্তারে চেষ্টা করে যান। অজ্ঞ ও অসচেতন নারী সমাজকে জাগ্রত করার জন্য তিনি আজীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং সফলও হয়েছেন। বেগম রোকেয়ার কঠোর সংগ্রামের পিছনে মূল কারণ ছিল এদেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করা। কুসংস্কার, কুপ্রথা, বিধিনিষেধের মধ্যেও তার চেষ্টা স্তব্ধ হয়নি। বৈরী পরিবেশের মাঝেও তিনি নিজে শিক্ষিত হয়েছেন এবং অধিকার বঞ্চিত নারীদের শিক্ষার ব্যবস্থা করেছেন। তার জীবনের ঘটনাবলী নারীদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত। মুসলিম নারী জাগরণ ও সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন শিক্ষাক্ষেত্রে সংগঠন সৃষ্টি, সমাজ সংস্কার, সাহিত্যকর্ম, মানবাধিকার রক্ষা প্রভৃতি ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। শিক্ষার্থীরা, চলো তাহলে এই মহিয়সী নারীর অবদানগুলো আমরা জেনে নেই। শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে। আজকের সমাজে নারীরা যে উন্নতির শিখরে পৌঁছেছেন এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে তার পিছনে মূলত বেগম রোকেয়ার অবদানই গুরুত্বপূর্ণ। তিনি স্বামীর মৃত্যুর পর মুসলিম নারী সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আত্মনিয়োগ করেন। তিনি স্বামী রেখে যাওয়া অর্থকে নিজের আরাম-আয়েশের জন্য ব্যয় না করে মুসলিম নারীদের শিক্ষিত করার জন্য ব্যয় করেন। বেগম রোকেয়া খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে নারী জাতির মুক্তি ও অধিকার আদায়ের প্রথম ও গুরুত্বপূর্ণ পথ হল নারী শিক্ষা। এজন্য তিনি স্বামীর মৃত্যুর পর 1909 সালে ভাগলপুরে মাত্র 5 জন ছাত্রী নিয়ে স্থাপন করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কিন্তু নানা প্রতিকূলতার মুখে তিনি ভাগলপুর ছেড়ে কলকাতায় চলে আসেন। 1911 সালে পুনরায় মাত্র 8 জন ছাত্রী নিয়ে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল স্থাপন করেন। 1911 সালে যেই প্রতিষ্ঠান শুরু হয়েছিল মাত্র 8 জন ছাত্রী নিয়ে, 1915 সালে সেখানে ছাত্রীর সংখ্যা দাঁড়ায় 85 জনে। 1917 সালে তৎকালীন বড় লার্ড পত্নী চেমসফোর্ড রোকেয়ার স্কুলের অসাধারণ কীর্তি দেখে মুগ্ধ হন এবং স্কুলটিকে ইংরেজি স্কুলে উন্নীত করার ব্যবস্থা করেন। 1929 সালে
বেগম রোকেয়ার প্রচেষ্টায় কলকাতায় মুসলিম মহিলা ট্রেনিং স্কুল নামের আরেকটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। শিক্ষার্থীরা, তোমাদের এখানে এমসিকিউ প্রশ্ন হিসেবে আসতে পারে, কত সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয় ভাগলপুরে, এবং কত সালে মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1929 সালে। আমি বেগম রোকেয়ার অবদানগুলোকে একটু আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এই ছিল শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। সংগঠন সৃষ্টির পেছনে বেগম রোকেয়া কি অবদান রেখেছেন চলো দেখে নেই। মুসলিম নারী সমাজের অধিকার রক্ষায় বেগম রোকেয়া তাদের সংগঠিত করার জন্য বিভিন্ন সংগঠন সৃষ্টি করেন। নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি 1916 সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম। মুসলমান নারীদের স্বার্থ রক্ষায় এটি ছিল প্রথম সংগঠন। পরবর্তীতে এই সমিতি মুসলমান মহিলাদের মুখপাত্র হিসেবে 1936 সালে আন্তর্জাতিক সম্মেলনে নারী কল্যাণ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করে বেগম রোকেয়ার কর্মজীবনের স্বপ্ন বাস্তবায়নের দৃষ্টান্ত তুলে ধরে। এছাড়াও নিখিল ভারত মুসলিম মহিলা সমিতি, বেঙ্গল উইমেন্স এডুকেশনাল কনফারেন্স, নারী সংস্থা প্রভৃতিতে সক্রিয়ভাবে জড়িত থেকে বেগম রোকেয়া নারী জাতির সেবা করে গিয়েছেন। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, মুসলমান নারীর স্বার্থ রক্ষায় প্রথম সংগঠন কোনটি এবং কত সালে প্রতিষ্ঠিত হয় তা? উত্তর হবে 1916 সালের আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। সাহিত্যকর্ম, সাহিত্য চর্চায়ও বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বেগম রোকেয়ার জীবনের মহৎ উদ্দেশ্যের সাথে সাহিত্য চর্চার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। তিনি তার সাহিত্যকর্ম দিয়ে রক্ষণশীল সমাজের মূল্যবোধ ও ধারণায় আঘাত হানেন। তার লেখনীর মাধ্যমে তৎকালীন সমাজের করুণ চিত্র ফুটে ওঠে, যেমন মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, নারী অধিকার প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। এসব গ্রন্থের মাধ্যমে মুসলিম সমাজের কুসংস্কার ও স্বার্থপরতাকে স্পষ্টভাবে তুলে ধরে এবং নারীর মুক্তির পথ দেখিয়েছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা ও প্রগতি অর্জন। বেগম রোকেয়া চেয়েছিলেন মুসলিম নারী সমাজকে স্বাবলম্বী হোক, শিক্ষা দীক্ষা জ্ঞান কর্মে পুরুষের মতো যোগ্যতা অর্জন করুন। সামাজিক কর্মকাণ্ডে পুরুষের মতো নারীও সমান অবদান রাখতে সক্ষম। তিনি নারী সমাজকে বুদ্ধি যুক্তির অভিযানে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বুদ্ধিকে মুক্ত করতে অক্ষম হলে সত্যিকারের মুক্তি আনা একেবারেই অসম্ভব। তিনি নারী অধিকার সম্পর্কে তার গ্রন্থে উল্লেখ করেন যে, কন্যাগুলোকে সুশিক্ষিত করিয়া কর্মক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক। তিনি এ কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় কতটা সোচ্চার ছিলেন। তিনি নারীদেরকে আপন অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী হতে শিখিয়েছেন। এছাড়াও তার অন্যান্য অবদানের ভিতরে রয়েছে ভাষা উৎকর্ষ সাধনে, সমাজে সচেতনতা সৃষ্টিতে, মানবাধিকার প্রতিষ্ঠায়। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বেগম রোকেয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেমন তিনি নারীকে পুরুষের সমমর্যাদায় অধিষ্ঠিত করা, নারীর চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, যৌতুক দমন, নারী নির্যাতন রোধ, তালাক ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হওয়া, ধর্মের অপব্যাখ্যা রোধ করা প্রভৃতির মাধ্যমে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
তিনি সমাজের উন্নয়নে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন। নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার সংক্রান্ত স্লোগান আজকে সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। নারীর মানবাধিকার অক্ষুণ্ণ রাখতে পরবর্তীতে এদেশে নারী সংক্রান্ত বিভিন্ন সামাজিক আইন প্রণীত হয়েছে। 1961 সাল থেকে 2002 সালের মধ্যে নারীর যে সকল নিরাপত্তামূলক আইন প্রণীত হয়েছে, যেমন পারিবারিক আদালত অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। মূলত বেগম রোকেয়াই ছিল নারী নিরাপত্তার শেকড়। বেগম রোকেয়া এদেশের মুসলিম নারী সমাজের অধিকার ও মর্যাদার প্রতিষ্ঠার আন্দোলন করে যান মৃত্যুর আগ পর্যন্ত। নারী মুক্তি বা নারী আন্দোলনের মাধ্যমে নারীকে তিনি জাগ্রত করতে চেয়েছিলেন। বেগম রোকেয়াকে এজন্য নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এদেশের নারী সমাজের উন্নয়নে রোকেয়া একটি পরিচিত নাম। আজকের নারী সমাজের উন্নয়নের পেছনে বেগম রোকেয়ার ধ্যান ধারণাই কাজ করছে। বাংলার নবজাগরণেও তার রয়েছে অসামান্য অবদান। বাঙালি জাতি কোনোদিনই বেগম রোকেয়ার এই অবদানকে ভুলতে পারবেন না। সমাজ পরিবর্তনের বাহক বেগম রোকেয়া নারীদের উন্নয়নে আজীবন কাজ করার পর মাত্র 52 বছর বয়সে 1932 সালের 9 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল আজকে আমাদের পাঠে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেগম রোকেয়া সমাজ সংস্কারের ক্ষেত্রে কী অবদান রেখেছেন তা নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমি প্রতিটি ক্লাস শেষেই তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে থাকি। যেহেতু আজ আমরা সমাজ সংস্কার নিয়ে আলোচনা করেছি, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেগম রোকেয়ার অবদানগুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে নারীর জাগরণ ও সমাজ সংস্কারে বেগম রোকেয়ার ভূমিকা আলোচনা করো। আশা করছি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো কমপ্লিট করবে। এতে করে তোমাদের শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।